কতগুলো শিক্ষিত মানুষ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন। এই যে শিক্ষিত মানুষগুলো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন, সেইটা মুখ্যমন্ত্রী সহ্য করতে পারবেন না এবং সেই প্রশ্নগুলোর উত্তরও দিতে পারবেন না। ফলে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিংয়ে না করলেন। একই তিলোত্তমা কাণ্ডে বিধানসভায় বিল পাস যদি লাইভ স্ট্রিমিং হতে পারে, একই তিলোত্তমা কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তার বৈঠক লাইভ স্ট্রিমিং হবে না কেন? 2011 সাল থেকে 3 দিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী 370টা কর্মসূচি লাইভ স্ট্রিমিংয়ে করেছে। তাতে কি কুণাল ঘোষ ভয় পাচ্ছেন? এইটা প্রকাশ্যে এলে কি কোনোভাবে কুণাল ঘোষেরও জড়িয়ে পড়ার আশঙ্কা আছে? এই যে কুণাল ঘোষ কার্যত একটা অডিও ক্লিপ প্রকাশ করে বলছে বামেদের একটি সংগঠন এবং অতি বামেদের একটি সংগঠন জুনিয়র ডাক্তারদের উপর হামলা করে রাজ্য সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করছে, এবং সেটা আবার বিজেপি অফিস থেকে। কুণাল ঘোষ তো উন্মাদ হয়েই গেছে। সে যখন 396 দিন জেলে ছিল তখনই হয়ে গেছিল। তারপরে একটু সুস্থতায় বোধহয় ফিরছিল, এখন আবার সাধারণ সম্পাদকের পদ চলে যাওয়ার পরে হয়েছে। আচ্ছা, কুণাল ঘোষ এই ভিডিওটা পাওয়ার পরে একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কি মনে হয়? এই ভিডিওটা পুলিশের কাছে জমা দেওয়া উচিত ছিল, পুলিশকে বলা উচিত ছিল জরুরি ভিত্তিতে তদন্ত করুন। সেটা না করে উনি এটাকে পাবলিক স্ফিয়ারে আনলেন কেন? পাবলিক স্ফিয়ারে আনলেন মানেই উনি প্রচার চাইলেন। তাহলে প্রচার চাইলেন মানে হচ্ছে উনি প্রচার চাইলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ভয় দেখানোর জন্য। উনি প্রচার চাইলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে, যত মানুষ, সাধারণ মানুষ হতে পারে, তার ভিতর অনেকে রাজনীতি করেন, কিন্তু সেই মানুষও নিজের রাজনৈতিক পরিচয়কে বাদ দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন। তো এই যে সাহায্য সহযোগিতায় পুষ্ট হচ্ছে জুনিয়র ডাক্তারদের ন্যায্য দাবি, তিলোত্তমার খুনিদের বিচার এবং যে দুর্নীতি চলেছে সরকারি হাসপাতালগুলোতে তার বিচার, এটাতে কি কুণাল ঘোষ ভয় পাচ্ছেন? এইটা প্রকাশ্যে এলে কি কোনোভাবে কুণাল ঘোষেরও জড়িয়ে পড়ার আশঙ্কা আছে? আমি ঠিক জানি না। সাধারণ বুদ্ধিতে বুঝি যে এই ধরনের একটা ষড়যন্ত্র যদি সত্যি হয়, আমি ধরে দিলাম তর্কের খাতিরে, তাহলে সেই ষড়যন্ত্র প্রথম জানা উচিত পুলিশের অথবা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের, এবং তাদের সেটা তদন্ত করে দেখা উচিত এই ঘটনা সত্যি সত্যি ঘটছে কি না। আদপে সেসব কিছু না করে তিনি এটাকে টেলিভিশনের সামনে উন্মুক্ত করলেন মানে, মমতা ব্যানার্জি তো বলে দিয়েছে এখন কেউ টিভিতে তৃণমূলের প্রতিনিধিত্ব করবে না। ফলে কুণাল ঘোষ আর তৃণমূল চরিত্র নিয়ে তো টিভিতে যেতে পারছেন না। লোকে যদি ভুলে যায় লোকটাকে দেখতে কেমন, ভয় পাচ্ছেন। সেই জন্য সব নাটক ফাটক সাজাচ্ছেন। যে সব কিছুতেই দেখা যাচ্ছে যে বামেদেরকে দায়ী করা হচ্ছে। আমরা যদি একদম প্রথম দিকে চলে যাই, তৃণমূল সরকার যখন প্রথম ক্ষমতায় এসেছিল, টাউন হলের এক প্রোগ্রামে বসে মুখ্যমন্ত্রী কে প্রশ্ন করায় তাকেও মানে আখ্যান দেওয়া হয়েছিল যে বাম। তানিয়া ভরদ্বাজের কথা বলছেন তো? প্রেসিডেন্সি কলেজের ছাত্রী ছিল মেয়েটা। সে আরাবুল ইসলাম এবং মদন মিত্র তাদের আচরণ নিয়ে প্রশ্ন করেছিল। মুখ্যমন্ত্রী তাকে মাওবাদী, সিপিএম এসব বলে নিজে সেই সভা ছেড়ে চলে গেছিলেন। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর চরিত্র, যে তিনি কোনো অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হবেন না, এবং সেই জন্যেই জুনিয়র ডাক্তারদের দাবিটা তিনি মানলেন না যে লাইভ স্ট্রিমিং করতে হবে। 2011 সাল থেকে 3 দিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী 370টা কর্মসূচি লাইভ স্ট্রিমিংয়ে করেছেন। জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক, অফিসারদের সঙ্গে বৈঠক, দলের এমএলএ এমপিদের সঙ্গে বৈঠক, দলের পঞ্চায়েত প্রধান
পঞ্চায়েত সমিতি, তাদের সঙ্গে বৈঠক, সব লাইভ স্ট্রিমিং, যেখানে মুখ্যমন্ত্রী ধমকান আর বাকিরা ধমক খেয়ে চুপ করে থাকে। যেখানে বলেন কারোর কিছু দাবি থাকলে বলতে, কেউ কিছু দাবি করলেই তাকে বলে দেন যে অনেক টাকা দেওয়া হয়েছে তোমাদের, তুমি কত টাকা মেরেছো সেটা আগে হিসেব করো। সে বসে যায়। এই যে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী সরকারি আমলাদের, অফিসারদের এবং তার দলের নেতাদের কার্যত তার পায়ের নিচের জুতোর জায়গায় আছে বলে প্রমাণ করেন, মুখ্যমন্ত্রী জানেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিংয়ে এটা হবে না। কতগুলো শিক্ষিত মানুষ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন। এই যে শিক্ষিত মানুষগুলো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন, সেইটা মুখ্যমন্ত্রী সহ্য করতে পারবেন না এবং সেই প্রশ্নগুলোর উত্তরও দিতে পারবেন না। ফলে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিংয়ে না করলেন। কি বললেন? সুপ্রিম কোর্টের বারোদ আছে। আচ্ছা, এই তিলোত্তমা কাণ্ডের পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিল পাশ করিয়েছেন সেটা লাইভ স্ট্রিমিং হয়েছে। তাহলে একই তিলোত্তমা কাণ্ডে বিধানসভায় বিল পাস যদি লাইভ স্ট্রিমিং হতে পারে, একই তিলোত্তমা কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তার বৈঠক লাইভ স্ট্রিমিং হবে না কেন? বিশ্বাসযোগ্য যুক্তি কি? এই যে জুনিয়র ডাক্তাররা আজ ফের রাত দখলের একটা ডাক দিল। সাধারণ মানুষ যেভাবে 14ই আগস্ট রাস্তায় নেমেছিল, আবারও সেই সাধারণ মানুষকে আহ্বান। খুবই সঙ্গত। জুনিয়র ডাক্তাররা একটা নোবেল কজের জন্য রাস্তায় নেমেছেন এবং আমাদের গোটা রাজ্যের সাধারণ মানুষরা সেই নোবেল কজের পক্ষে। আমরা বামপন্থীরা পরিষ্কার ঘোষিত অবস্থান পক্ষে। যেখানে ঝান্ডা নিয়ে সম্ভব আমরা ঝান্ডা নিয়ে যাব, যেমন গতকাল লালবাজার অভিযানে গেছি, আজও আছি। যেখানে ঝান্ডা ছাড়া যাওয়া উচিত সেখানে ঝান্ডা ছাড়া যাব। আমাদের তো গোপন করার কিছু নেই। আমরা এটার পক্ষে, ওদের লাবির পক্ষে, ওদের লড়াইয়ের পক্ষে এবং ওদের লড়াইয়ের পক্ষে ওদের দাবি মেনে ঝান্ডা ছাড়া, দলের ব্যানার ফেস্টুন ছাড়া আমরা যাচ্ছি। আমাদের তো কোনো অসুবিধে হচ্ছে না। আমাদের দলকে প্রতিষ্ঠা করতে হবে এমন কিছু মনে হচ্ছে না। ওখানে আমরা যারা যাচ্ছি তারা ওখান থেকে কেউ একটাও সাংবাদিক সম্মেলন করিনি। ওদের মঞ্চ থেকে আমরা কেউ কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলিনি। বহু সাংবাদিক আমাদের কাছে এসেছেন, আমরা তাদের বলেছি ওদের সাথে কথা বলতে। আমি নিজে বলেছি একাধিক ক্ষেত্রে, কারণ আমরা মনে করি ওই মঞ্চটা আমাদের না, ওই মঞ্চটা ওদের। ওরা কথা বলবেন, আমরা কেন কথা বলতে যাব? আমরা ওদের সহমর্মিতায়, ওদের সহযোগিতায়, ওদের পাশে এসে দাঁড়িয়েছি। এতে তো কোনো অসুবিধের নেই। 14ই আগস্ট প্রথম রাত দখল, সেই আহ্বান বাংলায় ইতিহাস তৈরি করেছে। অনেকে বলছেন সেই রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যেমন গোটা বাংলার মানুষ রাস্তায় নেমেছিলেন তেমন নেমেছেন। আমি তো সেটা দেখিনি, যতটুকু পড়ার বইয়ে পড়েছি। আমার বড় হওয়া জীবনের প্রায় 60 বছরের স্মৃতিতে এই রকম জাগরণ মানুষের আমি কোনো দিন দেখিনি। এরকম মানুষের রাস্তায় নেমে পড়া আমি কোনো দিন দেখিনি। ফলে এই যে মানুষ, এই মানুষই তো ইতিহাস রচনা করেন। 14ই আগস্টের রাত দখলের 1 মাস পূর্ণ 14ই সেপ্টেম্বর, সেই মানুষ আরেকবার ইতিহাস রচনা করুন না। আমরা প্রায় বৃদ্ধরা একাধিক ইতিহাসের সাক্ষী থেকে তারপর যদি চলে যাই, আমাদেরও তো মনে প্রাণে শান্তির বাতাস একটু বেশি লাগবে।